আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গতকাল হোমওয়ার্ক দেওয়া ছিল। 831 833। তো এগুলো করেছেন, আশা করি কোনো প্রবলেম আছে এগুলো এই দুটো প্যাসেজে? শুনতে পাইনি কিছু বলছেন কিনা। যদি প্রবলেম না থাকে আমরা সামনে আগাবো। টেস্ট ফোরে রাইজিং সাম এটা আমাদের করা হয়েছে অলরেডি। এরপরে বায়োলজিক্যাল কন্ট্রোল করা হয়েছে। কালেক্টিং অ্যান্ড স্পেসিমেন্স এটা বাকি আছে। তো আজকে আমরা এই প্যাসেজটা করব। 843 ক্যামব্রিজের টেস্ট ফর প্যাসেজ 3। তার শুরুতে আমরা কোয়েশ্চেন দেখবো কি কি আছে। ট্রু ফলস নট গিভেন। এরপরে এটা হচ্ছে নেম ম্যাচিং অথবা সরি নেম ম্যাচিং অথবা ফিচার্স ম্যাচিং আর কি। ম্যাচিং ফিচার্স আর নেম। এরপরে ডায়াগ্রাম লেভেলিং আছে। তো আমরা কোয়েশ্চেন গুলো পড়ে ফেলি। 27 বলছে taxonomic research involves comparing members of one group of ants. The taxonomic research, it means comparing members of one group of ants. New species of ants are frequently identified by taxonomists. New species frequently identified by taxonomists. Range is the key criterion for ecological collections. Range, diversity, range, key criteria for ecological collections. A single collection of ants can generally be used for both taxonomic and ecological purposes. তাহলে এই ছিল আমাদের কোশ্চেন। আমরা যদি পরেরটাতে যাই, হ্যান্ড কালেক্টিং ইউজিং বেট, স্যাম্পলিং গ্রাউন্ড লিটার মানে ময়লা আবর্জনা পাতা এই ধরনের জিনিস। ইউজিং এ পিটফল ট্র্যাপ, গর্তের মতো কোন একটা ফাঁদ। That one বলছে it is preferable to take specimens from group of ants. Group of ants এর ক্ষেত্রে এটা preferable, particularly effective for wet habitats. Wet habitats এর জন্য এটা effective. It is good method for species which are hard to find. সহজে খুঁজে পাওয়া যায় না এই ধরনের প্রজাতির জন্য এটা ভালো। Little time and effort is required. Easy, time and effort খুব বেশি লাগে না। Separate containers are used for individual specimens. প্রতিটা পিঁপড়ার জন্য, প্রতিটা স্পেসিমেন এর জন্য separate containers ইউজ করা হয়। Non-alcoholic preservative should be used. Non-alcoholic preservative should be used. এই ছিল আমাদের ম্যাচিং ফিচার্স। আর আমরা যদি ডায়াগ্রাম লেবেলিং এ যাই, 2 ওয়ার্ডস হচ্ছে আমাদের লিমিট। একটা মেথড, যে কোনো একটা মেথড নিয়ে এখানে একটা ডায়াগ্রাম আঁকা আছে। আমরা যদি দেখার চেষ্টা করি জিনিসটা আসলে কি, উপরে বোঝা মোটামুটি মুশকিল, বাট এরপরে এটা একটা কাভার টাইপের বা কোন একটা ছাউনি টাইপের।
এটা 37, 38 হচ্ছে এখানে এই যে পাতা বা এই ধরনের আবর্জনা মনে হচ্ছে। 38, 39 হয়তো আরেকটা স্তর বা ছিদ্রযুক্ত কোনো কিছু এই ধরনের কিছু মনে হতে পারে। আর নিচে একটা ফানেল একটা আছে, আর নিচে এটা বোঝা যাচ্ছে লিকুইড টাইপের কোনো কিছু। তো ফানেল, ময়লা পাতা আবর্জনা, নিচে লিকুইড, উপরে ছাউনির মতো কোনো কিছু, এই ধরনের কোনো ডিসক্রিপশন পেলে আমরা এই মেথডে আসবো। তো ডায়াগ্রাম লেবেলিং এটা নর্মালি সিকোয়েন্স মেনটেন করতে পারে, বাট একটু অল্টারেশনও থাকতে পারে। বাট এখানে যদি আমরা মোটামুটি ওভারঅল জিনিসটা মনে রাখি, খুব বেশি সিকোয়েন্স নিয়ে বদার হওয়ার প্রয়োজন নেই। আর এইখানে আমরা জানি যে নেম গুলো সিরিয়াল মেনটেন করে, সেগুলো আমরা টুকটাক দেখে নিব। গ্রুপ, ওয়েট, হ্যাবিটেটস, যাদেরকে খুঁজে পাওয়া যায় না, সময় এবং এফোর্ট কম লাগে, সেপারেট কন্টেনার লাগে, প্রিজারভেটিভ লাগে, নন অ্যালকোহলিক, এগুলো যতটুকু পারে আমরা মাথায় রাখবো। মূলত আমরা এইখানে খেয়াল করবো, বিকজ we're expecting them to follow the sequence in the passage. তাহলে হ্যান্ড কালেক্টিং ইউজিং বেড, হ্যান্ড কালেক্টিংটা আগে আসতে পারে। আর 27 আমরা দেখে নিব টেক্সোনমিক রিসার্চ। এটা হচ্ছে একটা গ্রুপের মধ্যকার মেম্বারদেরকে কম্পেয়ার করা বোঝায়। আর নতুন নতুন প্রজাতি ফ্রিকুয়েন্টলি আইডেন্টিফাই হয় টেক্সোনমিস্টদের দ্বারা। এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা যদি প্যাসেজটা পড়া স্টার্ট করি, collecting ants can be as simple as picking up stray ones and placing them in a glass jar, complicated as completing an exhaustive survey all species present in an area and estimating their relative abundance. তো বলছি এটা সিম্পল জিনিস হতে পারে, হাত দিয়ে ধরে জারে নেওয়া, অথবা পুরা ফুল স্কেল সার্ভেও হতে পারে। ওকে, ফাইন। Exact method used will depend on the final purpose of the collections. For taxonomy, এই যে taxonomy আমরা এখানে পেলাম, taxonomy এটার উচ্চারণটা আমরা একটু চেক করে নিই। taxonomy, ঠিক আছে। taxonomy Taxonomy. taxonomy Taxonomy. taxonomy 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 Taxonomic. তাহলে নমিক যখন হয়ে যাচ্ছে তখন স্ট্রেস হচ্ছে নতে। ট্যাক্সোনমিক, ট্যাক্সোনমিক আর ট্যাক্সোনমি হলে সতে স্ট্রেস হয়ে গেল। ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি আর হচ্ছে ট্যাক্সোনমিক। ট্যাক্সোনমি, Taxonomy. তাহলে ট্যাক্সোনমি আমরা এই ওয়ার্ডটা এখানে পেলাম। তাহলে আমরা আন্ডারলাইন করব লং সিরিজ ফ্রম আ সিঙ্গেল নেস্ট which contain all castes। তাহলে একটা বাসা থেকে যত রকম প্রজাতি কাস্ট বলতে বোঝায় হচ্ছে একই প্রজাতির পিঁপড়ার মধ্যে যে শ্রেণী বিভাগ আর কি, যেমন ওয়ার্কার্স ইনক্লুডিং মেজর মাইনর্স, present if present queens and males are desirable, they allow the determination of variation within species। তাহলে এটা পাওয়া গেল ট্যাক্সোনমি সম্পর্কে, যে একটা বাসার পিঁপড়াগুলোকে তারা কম্পেয়ার করে, ক্লাসিফিকেশন করে। তাহলে এখানে বলছে comparing members of one group of ants, yes, this supports the paragraph, so it's true। এরপরে বলছে নিউ স্পিসিস ফ্রিকুয়েন্টলি আইডেন্টিফাই হয়, আর রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়ান ফর ইকোলজিক্যাল কালেকশনস। For ecological studies, the most important factor is collecting identifiable samples of as many of the different species present as possible। তাহলে বলছে যে as many of different species, যত ভিন্ন ভিন্ন প্রজাতি পাওয়া যায় তত এটার জন্য ভালো। এটা হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজ। আমাদের এই প্যাসেজটা, এই কোশ্চেনটা তাই বলছে রেঞ্জ ইজ একটি ক্রাইটেরিয়ান ফর ইকোলজিক্যাল কালেকশন। সো রেঞ্জ বলতে এটাই বোঝাচ্ছে ভ্যারিয়েশন, তো এটাও ট্রু।
ওখানে বলছে as many different species, এখানে বলছে range. So both supports each other, এই কারণে এটা ট্রু। তাহলে 28 আমরা এখন পর্যন্ত পাইনি, আমরা ধরে নিতে পারি এটা নট গিভেন হবে, বাট আমরা একটু সামনে আগাই জাস্ট কনফার্ম হওয়ার জন্য। আনফরচুনেটলি these methods are not always compatible. Compatible মানে দুইটা মানানসই না আর কি, একটা আরেকটার সাথে যায় না। The taxonomy sometimes overlooks whole species in favor of those groups currently under study. The taxonomists তারা মাঝে মাঝে একটা পুরো প্রজাতিকে ওভারলুক করে যায়, বিকজ তারা তো একটা প্রজাতি নিয়ে শুধু কাজ করছে, while the ecologist often collects only a limited number of specimens for each species, thus reducing their value for taxonomic investigations. তার মানে বোঝা যাচ্ছে আমাদের একটা স্যাম্পল দিয়ে দুইটার কাজ হবে না আসলে। ট্যাক্সোনমিস্টদের টার্গেটটা আলাদা আর ইকোলজিস্টদের টার্গেটটা আলাদা। ইকোলজিস্টরা সাধারণত অনেকগুলো প্রজাতি নেয়, বাট মাত্র কয়েকটা করে পিঁপড়া নেয়। সো কয়েকটা পিঁপড়া দিয়ে তো আবার ট্যাক্সোনমিস্টদের কাজ হবে না, এই কারণে বলছে রিডিউসিং দেয়ার ভ্যালু ফর ট্যাক্সোনমিক ইনভেস্টিগেশন। ট্যাক্সোনমির ক্ষেত্রে এই স্যাম্পলিং এর তেমন কোনো মূল্য নেই। তাহলে আমাদের কোশ্চেন বলছে সিঙ্গেল কালেকশন দুইটার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, প্যাসেজ বলছে যে না, ব্যবহার করা যাবে না। তাহলে এটা ফলস আর এটা নট গিভেন। তাহলে প্রথম প্যারা থেকে আমরা ট্রু ফলস নট গিভেন পেয়ে গেলাম। এরপরে কোশ্চেন গুলো আমাদের মাথায় আছে নিশ্চয়ই, হ্যান্ড কালেক্টিং আর ওইদিকে ওই ফিগার রিলেটেড ফানেল, পাতা, ডেব্রিজ, এগুলো পেলে ওখানে যাবো। To collect as wide as a range of species as possible, several methods must be used. এই যে মেথডে এখন আসছে, ভাই these নট include গিভেনটা sample. যেটা আছে, নট গিভেনটা কি মানে নাই ইনফরমেশন? হ্যাঁ, হ্যাঁ আছে নাকি? না এইরকম মানে এই প্যাসেজটা পড়ে আর কি, মানে পার্ট, এই পার্টটা পড়ে তো আপনি আর কি ডিসাইড করে ফেললেন নিচের দিকে কি জি থাকবে এরকম। জি, এই প্যাসেজে নাই, এই জন্য আমরা ডিসাইড করলাম এটা not given. আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে ভাই। আপনি প্রথম ভিডিওটা মনে হয় দেখেননি আর কি এখনো, তো দেখতে হবে আর কি। জি ভাই। তাহলে মেথড অনেকগুলো আছে, ইনক্লুড হ্যান্ড কালেক্টিং, বেটস, এরপরে গ্রাউন্ড লিটার স্যাম্পলিং, পিটফল ট্র্যাপস। সো এখানে সবগুলো মেথডের নাম বলছে, সো নট সিগনিফিকেন্ট ফর আস। আমাদের প্রতিটা মেথডের এক্সপ্লেনেশন দরকার। তাহলে সামনে আগাই। হ্যান্ড কালেক্টিং আবার পেলাম, তার মানে এখন কোশ্চেন রিলেটেড কিছু একটা আসবে। Consists of searching for ants everywhere they're likely to occur. যে কোনো জায়গায় তাদেরকে যেখানে তাদেরকে পাওয়া যায়, সম্ভাবনা বেশি, লাইকলি টু অকার, সেখানে তাদেরকে খোঁজা, এটা হচ্ছে হ্যান্ড কালেক্টিং। This includes on the ground, under rocks, logs, or other objects on the ground, in rotten wood, on the ground or on trees, in vegetation, on tree trunks, and under bark. তো এরকম জায়গাগুলো বলছে যে পাথরের নিচে, কাঠের গুঁড়ির আশেপাশে ইত্যাদিতে, পচা কাঠ, সেটা মাটিতে হতে পারে, গাছের গায়ে হতে পারে, গাছপালায় অথবা গাছের গুঁড়িতে, তারপরে গাছের বাকলের নিচে। When possible, collections should be made from nests or foraging columns, and at least 20 to 25 individuals collected. তাহলে বলছেন সম্ভব যখন হয় তখন পিঁপড়ের বাসা থেকে অথবা ফরেজিং মানে যারা ট্রাভেল করছে, ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, ফরেজিং কলামস মানে সারিবদ্ধ ভাবে তারা যখন ঘুরে বেড়ায়, অনেকগুলো একসাথে পাওয়া যায়, এই ধরনের অবস্থা থেকে তাদেরকে কালেক্ট করাটা ডিজায়ারেবল আর কি। এবং কমপক্ষে 20 থেকে 25টা পিঁপড়া আমাদের লাগবে। দিস উইল এনশিওর দ্যাট অল ইন্ডিভিজুয়ালস আর অফ দ্য সেম স্পিসিস। সো একই প্রজাতির যেন হয়, এটা তখন ইনশিওর করা যাবে একটা বাসা থেকে অথবা একটা সারি থেকে নিলে। And so increase their value for detailed studies. Since some species are largely nocturnal, collecting should not be confined to daytime. তো কিছু পিঁপড়া হচ্ছে নকটার্নাল মানে নিশাচর, রাত্রে চরে, এ কারণে শুধুমাত্র দিনের বেলাতে কনফাইন্ড থাকা উচিত না। Collected using an aspirator called a spooter, forceps মানে চিমটি, a fine moistened paint brush or fingers. So তুলি দিয়েও কালেক্ট করা যায়, আঙ্গুল দিয়ে করা যায়। If the ants are known not to sting, হ্যাঁ যদি পিঁপড়া না কামড়ায় তাহলে আঙ্গুল দিয়ে করা যাবে।
Individual insects are placed in plastic or glass tubes. হয়ে গেল। হ্যাঁ, প্রতিটা প্রজাতিকে প্লেস করা হয় প্লাস্টিক অথবা গ্লাস টিউবে। এগুলো ক্যাপাসিটি দেওয়া আছে, 1.5 থেকে 3 হচ্ছে স্মল, 5 থেকে 8 হচ্ছে লার্জার এন্ডস, কন্টেনিং এত পার্সেন্ট ইথানল। Plastic tubes with secure tops are better than glass because they are tighter and do not break as easily if mishandled. So প্লাস্টিক টিউবের কথা বলছে। তো এখানে আমরা মূলত কি পেলাম, যে হ্যান্ড কালেক্টিং করা যায় বিভিন্ন জায়গায়, যে তাদেরকে যেখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে, বিশেষ করে একটা বাসা থেকে অথবা একটা শাড়ি থেকে কালেক্ট করা ভালো, তাহলে একই প্রজাতির অনেকগুলো পাওয়া যাবে। আঙ্গুল দিয়ে করা যায়, ব্রাশ দিয়ে করা যায়, এবং তাদেরকে আলাদা আলাদা এরকম টিউবে বা গ্লাস বা প্লাস্টিক টিউবে রাখতে হয় যেটাতে ইথানল থাকে। এখন আমরা হ্যান্ড কালেক্টিং সম্পর্কে বিস্তারিত পড়লাম। এখন যদি আমরা চেক করি যে কোন কোশ্চেনটা রিলেটেড মনে হচ্ছে। নাম্বার 1 বলছে ফ্রম গ্রুপস অফ অ্যান্টস প্রেফারেবল টু টেক স্পেসিমেন্স ফ্রম গ্রুপস অফ অ্যান্টস। এইটা কিছুটা যায়, কারণ আমাদের ওখানে বলছে যে নেস্ট থেকে অথবা ফরেজিং কলাম থেকে, একটা গ্রুপ থেকে একটা স্পিসিসের গ্রুপ থেকে নেওয়াটা প্রেফারেবল। সো এটা মনে হচ্ছে আমাদের 31 এর অ্যান্সার এ। আর কি আছে, এফেক্টিভ ফর ওয়েট হ্যাবিটেটস। ওয়েট হ্যাবিটেট যদি ওখানে কিছু বলছে পচা কাঠ ইত্যাদি, বাট স্পেসিফিকলি ওয়েট হ্যাবিটেট মেনশন করে নাই। ওখানে বলছে যে তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই। আচ্ছা, যাদেরকে খুঁজে পাওয়া যায় না এরকম কিছু নাই, লিটল টাইম এফোর্ট বলা নাই। এই যে কন্টেইনারের কথা বলা আছে, টিউবের কথা বলা আছে, প্লাস্টিক ও গ্লাস টিউবস, এবং প্রতিটার জন্য আলাদা আলাদা বলছে, তাহলে সেপারেট কন্টেইনার্স। এটার অ্যান্সার হচ্ছে এ। নন অ্যালকোহলিক, ওখানে ইথানল বলছে, ইথানল অ্যালকোহলিক মেবি, তো এটা নন অ্যালকোহলিক হবে না। এইগুলো হ্যান্ড কালেক্টিং থেকে আমরা 2টা পেলাম। এরপরে বেইট, টোপ বা ফাঁদ। এখানে যদি যাই বেইটস, এই যে পরেই আছে বেইট। Baits can be used to attract and concentrate foragers. এই যে ঘুরে বেড়াচ্ছে যারা, তাদেরকে আকর্ষণ করা অথবা এখানে জড়ো করার জন্য বেইট ব্যবহার করা যেতে পারে। Often increases the number of individuals collected and attracts species that are otherwise elusive. Yes, elusive. তাহলে এটা ইনক্রিজ করে কালেকশনের পরিমাণ এবং এমন প্রজাতিদেরকে অ্যাট্রাক্ট করে যারা হচ্ছে ইলিউসিভ। ইলিউসিভ বলতে বোঝায় রহস্যজনক, এরপরে ধরা যায় না, ছোঁয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, এই টাইপের জিনিসগুলোকে ইলিউসিভ বলা হয়। সো হার্ড টু ফাইন্ড আমরা বলতে পারি হার্ড টু ফাইন্ড। Sugars and meats or oils will attract different species and a range should be utilized. হ্যাঁ, টোপ হিসাবে আমরা চিনি দিতে পারি, গোশত দিতে পারি, তেল দিতে পারি, এবং ভেরিয়েশন ইউজ করা উচিত। These baits can be placed either on the ground or on the trunks of trees or large shrubs. তো এগুলোকে মাটিতে অথবা গাছের গুঁড়িতে, শ্রাবস বলতে কি বোঝাচ্ছে আই এম নট শিওর, যাই হোক এগুলোতে রাখা যেতে পারে। When placed on the ground, bait should be situated on small paper cards or other flat, light colored surfaces, or in test tubes or vials. তো যখন মাটিতে রাখা হয় তখন কোনো কাগজের উপরে অথবা অন্য সমান হালকা কালারের কোনো কিছুর উপরে, অথবা টেস্ট টিউব অথবা ভায়াল, টেস্ট টিউবের মতো আর কি, কাঁচের জিনিসগুলোকে বোঝাচ্ছে, এগুলোতে রাখা যেতে পারে। দিস মেক্স ইট ইজিয়ার টু স্পট অ্যান্টস and to capture them before they can escape into the surrounding leaf litter. তাহলে এরকম প্রেক্ষাপট মানে এরকম সেটিং এ সেটআপে তাদেরকে রাখলে পিঁপড়া আসলে দেখা যাবে, যদি সাদা কাগজের উপর হয় তাহলে পিঁপড়া আসলে দেখা যাবে এবং ধরা যাবে তাদেরকে পালিয়ে যাওয়ার আগে। এই হচ্ছে বেট সম্পর্কিত কথাবার্তা। আমরা যদি কোশ্চেনে চেক করি, ওয়েট হ্যাবিটেট নিয়ে বলা নাই, হার্ড টু ফাইন্ড, এই যে ইলিউসিভ, তাহলে 33 হলো বি। লিটল টাইম এফোর্ট নিয়ে এক্স্যাক্টলি কিছু বলা নাই, প্রিজারভেটিভ নিয়ে বলা নাই। আমরা পরেরটাতে যেতে পারি। মেনি অ্যান্টস আর স্মল
and for it primarily in the layers of leaves and other debris on the ground. অনেক পিঁপড়া ছোট এবং তারা এই যে পাতার স্তরে অথবা ময়লা আবর্জনার মধ্যে ঘুরে বেড়ায়. Collecting these species by hand can be difficult. One of the most successful ways to collect them is to gather the leaf litter in which they are foraging and extract the ants from it. তাহলে যে পাতা আবর্জনায় তারা ঘুরে বেড়াচ্ছে ওই পাতা আবর্জনাগুলোকে একসাথে কালেক্ট করে ওইখান থেকে পিঁপড়াকে এক্সট্রাক্ট করা. This is most commonly done by placing leaf litter on a screen over a large funnel. Yes, আমরা ফানেল খুঁজে পেয়েছি এখন এখানে. Often under some heat. So the funnel should be placed under some heat. As the leaf litter dries from above, ants and other animals move downward and eventually fall out the bottom and are collected in alcohol placed below the funnel. Yes, as the leaf litter dries, so we are giving heat from above, so it will make the leaf litter dry. Then ants will be forced to come downward, and when they do so, they will fall into alcohol, which will be placed under the funnel. This method works especially well in rainforests and marshy areas. Yes, rainforests and marshy areas. Marshy means where there is excessive moisture. Moist and marshy, bushy, something like that. So we can picture our diagram leveling from here. Funnel is mentioned and some liquid under the funnel, below the funnel is mentioned, placed below the funnel. And leaf litter also mentioned, a screen mentioned. So we can relate it back to our question 37 to 40. So it says that the leaf litter will be placed on a screen. So these must be the leaf litter. So 2 words, leaf litter. 39 should be a screen as it has small holes. It should be screen. And this is the funnel, and below the funnel there will be alcohol. And above the leaf litter we'll put some heat. If we check from here, yes, under some heat. So 37 should be heat. The method of giving or exerting heat is not mentioned clearly. It might be natural heat or artificial heat, we don't know, but nonetheless it will be heat. So heat is our answer. We don't need to worry about the exact method here. So the diagram leveling is completed already. Now let's go through the rest of the paragraph. A method of improving the catch when using a funnel is to sift the leaf litter through a coarse screen before placing it above the funnel. Yes, so we'll put it eventually on a screen, but it's saying that before doing this, we can even spin this through a coarse screen where the holes will be bigger, the openings will be bigger, and the big leaves can be separated from the small debris. This will concentrate the litter and remove larger leaves and twigs. Twig means the smaller branches or sub-branches, should I say. These are the branches and these are the twigs. It will also allow more litter to be sampled when using a limited number of funnels. Yes. So if we check
the questions here now. Wet habitats, yes. Rainforest and marshy areas, it's mentioned. Rainforest and marshy areas. So ground leader C is the answer. Non-alcoholic, no, that one is alcohol. So it's non-alcoholic, not non-alcoholic. So let's see the next paragraph. The pitfall trap is another commonly used tool for collecting ants. Yeah, the next option is pitfall trap. A pitfall trap can be any small container placed on the ground with the top level with the surrounding surface and filled with a preservative. Okay, we see a preservative here. Ants are collected when they fall into the trap while foraging. The diameter of the traps can vary from about 18 millimeter to 10 centimeter, and the number used can vary from a few to several hundred. Okay, so their size can vary, but a limit is given 18 to 10. And the number can vary widely also. It can be a few traps to some hundreds of traps. The size of the traps used is influenced largely by personal preference, although larger sizes are generally better. While the number will be determined by the study being undertaken. Yes, if you need a huge number of ants, you might want to use more traps. The preservative used is usually ethylene glycol or propylene glycol, as alcohol will evaporate quickly and the traps will dry out. So it means that they're not alcoholic. They're non-alcoholic, as it's mentioned that alcohol might evaporate, which will eventually dry out the traps and will do nothing to the ants eventually. One advantage of pitfall traps is that they can be used to collect over a period of time with minimal maintenance and intervention. Yes, minimal maintenance and intervention. So you don't need to put a lot of effort. Once you set up the pitfall trap, it can run on its own actually. One disadvantage is that some species are not collected, as they either avoid the traps or do not commonly encounter them while foraging. Yes, you might lose some species. It's actually, I think we can try to put them in places where the ants are likely to forage. But even then, it's quite possible that we might not be able to get all the species using this method. So it's clear that little time and effort is required is this one, pitfall trap. And non-alcoholic preservative, this one is also related to pitfall trap. So that's all. We found all our questions. So with that, the Cambridge 8 is over in terms of reading, and we might now look into Cambridge 9. So some passages from Cambridge 9 is also solved already. So it's our job now, it's our duty to study the books, the tests one by one. We'll have to solve it in exam conditions so that we can take the pressure off the exam center. And after that, we need to check our answers and we need to work on our mistakes. By doing so, gradually, we'll try to increase our scores from 27 to 30, from 30 to 33, and so on. So this was the last class regarding strategy training. The next class, which is the ultimate final class of the reading module, will be on a mock test. So for the test, I suggest you to look into the reading modules
from Cambridge 9 and 10. Although the test will be different, test will not be from any Cambridge books, but to prepare yourself, you can solve these books. Before the class, I'll try to send the question on the group, in the group, and your job is to print them and attend the class with a printed question and answer sheet. I think that's all for today. See you in the next class, inshallah. Assalamu alaikum wa rahmatullah.